শকিং, মানে এটা মানে প্রতিকূল এটা এরকম করবে সত্যি আমি ভাবিনি, বা আমার মতো প্রায় কেউই ভাবিনি পার্টিতে কখনো। ঠিক আছে, হয় হয়, যে প্রতিকূলকে চিনতাম সেই প্রতিকূলের মৃত্যু হয়েছে মাস দুয়েক আগে, যা বোঝা গেল। আর এটা কি বামেরাও প্রতিকূল রহমানকে ধরে রাখতে পারলো না? এটা হতে ধরে পারে। রাখারাখি কি আছে, কেউ আজকে প্রতিকূল এসেছেন তৃণমূল কর্মী, তো তৃণমূলকে নিয়ে যদি কোনো আলোচনা, কোনো তৃণমূল নেতাকে নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে মমতা ব্যানার্জি, অরূপ বিশ্বাস, ববি হাকিম এদেরকে নিয়ে আলোচনা করবো। হঠাৎ করে কি একটা সাধারণ একটা পাড়ার তৃণমূল কর্মী তাকে নিয়ে আলোচনা করতে যাবো কেন? কোনো খারাপ লাগা থেকে দল ছাড়ে না ভাই, এটা অন্যরকম ভালো লাগার আশায় দল ছাড়ে, সব ফালতু কথা বলে লাভ নেই। প্রতিকূলের পরিবারের বিভিন্ন জনের কথাবার্তা একটু শুনছিলাম, তারাও খুব আবেগতাড়িত হয়ে গেছেন এবং এই সিদ্ধান্তকে কোথাও গিয়ে তারাও ওয়েলকাম করতে পারছেন না। যাদের সাথে মিশছে গত 2 মাস ধরে যা করছে, সেই তারা স্ক্রিপ্টে যেগুলো লিখে দিয়েছে, যা বলতে বলেছে তাই বলছে, এগুলো তো হিজ মাস্টার্স ভয়েস। এখন যে গতকাল অব্দি দলে ছিল সে তো দলের সব তথ্যই জানে। আর রিনিউয়াল দীপশিতার হয়নি, আমারও এবছর এখনো রিনিউয়াল করা হয়নি। সব জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন প্রতিকূল রহমান। একদা সতীর্থ দলবদলে ঠিক কতটা চমকে গেছেন আমার পাশে বসা বাম নেতা শতরূপ ঘোষ, এই জানতে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এখন পৌঁছে গেছে শতরূপের কাছে। শতরূপদা, প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কালকে অবধি জানতে যে বাম ফ্রন্টেই থাকবে প্রতিকূল রহমান, এবং আজকে অভিষেকের সভায় পরিষ্কার হয়ে গেল তৃণমূলের পথে প্রতিকূল। কতটা শকিং? না, কালকে অব্দি জানতাম না যে বামপন্থীদের সঙ্গে থাকবে, কেন বোঝাই যাচ্ছিল লাস্ট 2-3 দিন ধরে। কিন্তু তাহলেও শকিং, মানে এটা মানে প্রতিকূল এটা এরকম করবে সত্যি আমি ভাবিনি, বা আমার মতো প্রায় কেউই ভাবিনি পার্টিতে কখনো। ঠিক আছে, হয় হয়, যে প্রতিকূলকে চিনতাম সেই প্রতিকূলের মৃত্যু হয়েছে মাস দুয়েক আগে, যা বোঝা গেল। আর এই যে প্রতিকূলকে দেখছি, সে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। ঠিক আছে, এটা কি বামেরাও প্রতিকূল রহমানকে ধরে রাখতে পারলো না? এটা হতে ধরে পারে। রাখারাখি কি আছে, কেউ কি গরু ছাগল নাকি তাই খুঁটিতে বেঁধে রাখতে হবে? নাহলে সে না বুঝে অন্যের গোয়ালে ঢুকে পড়বে, অন্যের মাঠে গিয়ে ঘাস খাবে, অন্যের বাগানে নোটে গাছটা মুড়িয়ে খাবে। কেউ কি, মানুষ কি গরু ছাগল নাকি? মানুষ কে কাকে ধরে রাখে? কারোর যদি নিজের সিদ্ধান্ত পাল্টায়, কারোর যদি নিজের মূল্যবোধ পাল্টায়, তাহলে পাল্টাবে। আর সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা হয় জীবনে অনেক সময়। চেষ্টার ত্রুটি ছিল না তোমাদের পক্ষ থেকে, এটা মানবে তুমি? হ্যাঁ, অবশ্যই মানবো। ওকে ওরকম একজন লড়াকু ছেলেকে কে হারাতে চায়? একসময় তো লড়াই করেছে, আজকে যাই হয় থাক না কেন, তাহলে আমি কখনো বলবো না যে একটা সময় ও যে লড়াইটা করেছে সেই লড়াইটা মিথ্যে। সুতরাং সেরকম একটা ছেলেকে কেই বা হারাতে চায়? বিমান বসু নিজেই কথা বলার চেষ্টা করলেন, তারপরেও পরিস্থিতিটা সলিউশনের জায়গায় গেল। এবার হলো না, মানে মানে বোঝাই যাচ্ছে যে ও কথা দিয়ে ফেলেছিল, কমিট করে ফেলেছিল। আর এইগুলো অজুহাত ছিল যে বিমানদার সাথে আমার কথা হয়েছে, লোকে জানতে পেরে গেছে। আরে ভাই, বিমানদার সাথে কথা হবে, তাদের জানলে অসুবিধা কি আছে? মানে আমি সিপিআইএম করি, সিপিআইএম আমার সাথে বিমান বসুর কথা হবে না তো কি আমার সাথে মমতা ব্যানার্জির কথা হবে, না দিলীপ ঘোষের কথা হবে? এইগুলো তো অজুহাত, এখন বোঝাই যাচ্ছে। প্রথম দিন থেকে শুরু করলো, আমি চিঠি দিয়েছি, চিঠিটা কি করে প্রকাশ্যে এলো, এখন তো বোঝাই যাচ্ছে কি করে প্রকাশ্যে এলো। মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে চিঠি ভাইরাল হয়ে গেল, কে মিডিয়ায় খবর দিচ্ছে, ফরেন্সিক টেস্ট অফ ফোনের অসংখ্য কথাবার্তা তো বলেছিলেন প্রতিকূল রহমান। দেখো, বলার জন্য এগুলো বলা যায়, কারণ ফরেন্সিক টেস্টের তো কতগুলো ইয়ে লাগে, তো খেয়ে দিয়ে কাজ নেই, ফরেন্সিক ডিপার্টমেন্ট লোকের এখন ফোন টেস্ট করে বেড়াবে। এগুলোই অভিষেক ব্যানার্জি মার্কা কথা। যদি প্রমাণিত হয় আমি চুরি করেছি, আমি ফাঁসি দিয়ে দেওয়া হোক আমাকে। চুরি করলে জেলে যাবি, চুরির যা শাস্তি, তার জন্য ফাঁসি দেওয়া হবে কেন? অভিষেক যে চুরি করেছে তার তো ফাঁসি হওয়ার কথা না। ও যদি ফাঁসির মতো ক্রাইম করতো, ফাঁসি হতো। যদি কয়েকশো কোটি টাকা চুরি করে থাকে, তার জন্য 20-25 বছর জেল খাটবে দেশের আইন অনুযায়ী। ওগুলো তো দেখাই মার্কা কথা। আমি যদি চুরি প্রমাণিত হয়েছে, আমি নিজে হাসতে হাসতে ফাঁসির কাটে ঝুলে যাব। তোমাকে একবার সঞ্জয় মুখোপাধ্যায় বলেছিলেন না একটা ইন্টারভিউতে, ফাঁসির দড়িতে হাসতে হাসতে ঝোলার জন্য একটা ক্ষুদিরাম বোস হতে হয়, প্রফুল্ল চাকি হতে হয়, যাত্রার ওই যোগ্যতা হয় না ফাঁসি কাটে ঝোলার। সুতরাং ওগুলো স্ট্যান্ডবাজি কথাবার্তা। যেমন এখন সবার ফরেন্সিক টেস্ট করা হোক, মনে বোঝাই যাচ্ছে যে চিঠিটা নিজেই কুণাল ঘোষকে দিয়ে তারপরে আবার বলছে যে আমার চিঠি কি করে বাইরে গেল। ঠিক আছে, আমি বলছি এগুলোকে নিয়ে আর খুব বেশি আলোচনা করতে চাই না। দেখো, যে প্রতিকূল আমাদের কমরেড ছিল তার জন্য অনেক কথা বলেছি, কিন্তু আজকে প্রতিকূল এসেছেন তৃণমূল কর্মী, তো তৃণমূলকে নিয়ে যদি কোনো আলোচনা, কোনো তৃণমূল নেতাকে নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে মমতা ব্যানার্জি, অরূপ বিশ্বাস, ববি হাকিম এদেরকে নিয়ে আলোচনা করবো। হঠাৎ করে কি একটা সাধারণ একজন পাড়ার তৃণমূল কর্মী তাকে নিয়ে আলোচনা করতে যাবো কেন? সিপিআইএম একজন রাজ্য কমিটির স্তরের নেতা ছিল, তৃণমূলের তারা পাড়ার তৃণমূলের কর্মী, তো ঠিক আছে, তাকে নিয়ে আর আমার আলোচনা করার দরকার কি আছে? প্রতিকূল রহমান যে অভিযোগগুলো করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সেলিব্রিটি কালচার, পার্টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে, এই সংক্রান্ত অসংখ্য কথাবার্তা তিনি বলেছিলেন। তোমার কি আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এটা যাওয়ার পথটা মসৃণ করার জন্য? না, আমি বলছি আজ পর্যন্ত যারা দল ছেড়ে অন্য দলে গেছে, সেটা
মানে আমি বলছি সেটা মুকুল রায় হোক, সেটা হুম তোমার শোভন চ্যাটার্জি হোক, সেটা সজল ঘোষ, জয়প্রকাশ মজুমদাররা হোক, সেটা শঙ্কর ঘোষ হোক, আজ পর্যন্ত কে বলেছে যে আমার ব্যক্তিগত লোভের জন্য, ব্যক্তিগত অ্যাম্বিশনের জন্য, টাকা পয়সা নিয়ে পজিশন পাবো বলে হুম আমি অন্য দলে যাচ্ছি? রাজীব ব্যানার্জি বলেছিল? সব্যসাচী দত্ত বলেছিল? কে বলে দল হুম বদলানোর সময়? সবাই যা বলেও তাই বলেছে। হুম কেউ কি বলে যে আমি ব্যক্তিগত লোভে যাচ্ছি? এগুলো আমার খারাপ লাগছে যে আজকে এই এই মুকুল রায় আর সজল ঘোষের সাথে কখনো প্রতিকূলের নামটা, কি শুভেন্দু অধিকারীর হুম সাথে আর শঙ্কর ঘোষের সাথে কখনো প্রতিকূলের নামটা একসাথে বলতে হবে, কখনো ভাবিনি। সেটা বলছি বলে আমাদের খারাপ লাগছে, হুম। বাট এগুলো তো কমন কথা, এগুলো তো সবাই দল ছাড়ার সময় হিসাবেই বলে। প্রতিকূলের খারাপ লাগার জায়গাটা সেলিব্রিটি কালচার শুধু ছিল না, কাউকে মুখ করে এগিয়ে দেওয়া হচ্ছে, অসংখ্য কথাবার্তা বলেছিলেন। বাট এটা বাস্তব যে বারবার লোকসভার কেউ ক্যান্ডিডেট। কোনো খারাপ লাগা থেকে দল ছাড়ে না ভাই, এটা অন্যরকম ভালো লাগার আশায় দল ছাড়ে। সব ফালতু কথা বলে লাভ নেই। আমার কিছু খারাপ লাগলে আমি বাড়িতে বসে যেতে পারি, আমার খারাপ লাগলে আমি অন্য হুম দলে চলে যাব। আমার বাবার সাথে ঝগড়া হতে পারে, তাহলে পাশের বাড়ি কাউকে বাবা বলবো? ওগুলো বাজে কথা, ওগুলো অজুহাত ওগুলো। কালকে সেলিমদার প্রেস কনফারেন্সে আমি দেখছিলাম তিনি প্রায় চোখ দিয়ে জল তার বেরিয়ে গেছিল এবং খুব আবেগতাড়িত হয়ে পড়ছিলেন। এটাই তো স্বাভাবিক। দেখো, একজন পার্টির নেতা, তিনি একজন কমরেডকে স্নেহ করবেন, এটাই তো হওয়া উচিত, তাই না? আর হুম তো কথাই তো আছে যে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, হুম। এটা তো নিয়ম তো। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখছিলাম, তুমি, মীনাক্ষী এবং প্রতিকুল রহমান বাংলা বাঁচাও যাত্রায় বোধহয় কিছুদিন আগেও একসঙ্গে লড়াই করেছো। এখানে তোমার কাছে ব্যক্তিগত এটা কতটা শখ? খুবই, আমার কাছে বলে না, সবার কাছেই শপিং। এই যে সেলিব্রিটি কালচার হুম আর টেলিভিশন এসব বলা হচ্ছে না, ধরো এই যে তিনজনের কথা বলছো বাংলা ভাষার যাত্রায়, আজ পর্যন্ত মীনাক্ষীর জীবনে কোনোদিন কোনো টেলিভিশন বিতর্কে যায়নি। মীনাক্ষী সবচেয়ে বেশি সভা করেছে, হুম ওর জনপ্রিয়তা হয়তো সবচেয়ে বেশি। হুম তারপরে প্রতিকূল, হয়তো মীনাক্ষীর থেকে বেশি ওকে টিভিতে দেখা গেছে, কিন্তু তাও আমার চেয়ে অনেক কম। তার মীনাক্ষীর পরে গোটা বাংলা যদি কেউ সভা করে থাকে সংখ্যার বিচারে বাংলা হুম। ভাষা যাত্রায়, তা হচ্ছে প্রতিকূল। তার অনেক পরে আমি সভা করেছি। সুতরাং ব্যাপারটা এরকম নয় যে এই দিয়ে ইয়ে করা হয়। কোথায় দেখলাম কোন ইন্টারভিউতে বলছে পার্টিতে নাকি চিঠি আসে যে টিভিতে যাদেরকে দেখা যায় তাদেরকে বক্তা করতে হবে। হুম আমাকে বলেছে। তোমাকে বলেছে বোধহয়। তো মীনাক্ষীকে কবে কোন টিভিতে দেখা গেছে? মানে হুম সন্ধ্যাবেলা কোনো ডিবেটে বা কোথাও? হুম তো মীনাক্ষীকে যত জায়গায় বক্তা হিসেবে চাওয়া হয়, তত আর কাউকে চাওয়া হয়? ওর মীনাক্ষীর যা পপুলারিটি আছে, সেই পপুলারিটি কজনের আছে? হুম সুতরাং এইগুলো আমি বলছি, এগুলো অত্যন্ত কুযুক্তি। এগুলো তখনই এগুলোর উত্তর দিতে পারতাম, দিইনি। কেননা সত্যি সত্যি শেষ মুহূর্ত দিয়ে আশা করেছিলাম যেন প্রতিকূল অন্য কোনো দলে না যায়। তারা হুম যখন গেছে এখন, তবে এগুলো ঠিক আছে। আমি বলছি সামনে বিধানসভার ভোট, আমাদের লড়াই এখন তৃণমূলের বিরুদ্ধে, হুম বিজেপির বিরুদ্ধে, তাদের পলিসির বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা, কারোর পলিসির বিরুদ্ধে না, আমাদের যে নীতিগুলো, আমাদের যে পলিসিগুলো, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার লড়াই। আমরা ওইদিকে মন দিতে চাই। তার বাইরে এইটা নিয়ে এখন আমরা এখানে পড়ে থাকতে চাই না এই আলোচনায়। দাদা কোথাও কি, সবাই সব বুঝতে পারছে বিষয়টি। কিন্তু কোথাও কি এই প্রশ্ন কি উঠবে না যে ছেলেটি অভিষেক ব্যানার্জির বিপক্ষে ভোটে লড়ে, মৃতপ্রায় অবস্থায় রেল লাইনের পাশে পড়ে থাকে, পার্টি নিষ্ঠ একটা প্রাণ, এসএফআই এর দীর্ঘদিনের দায়িত্ব সামলেছে, তার হঠাৎ করে অন্য দলে চলে যাওয়া আত্মসমালোচনার পথ কি খুলে দেয় তোমাদের জন্য? আত্মসমালোচনা প্রতিকূল উন্নত দলে না গেলেও আমাদের সব প্রতিমূর্তি হয়, সেই সুযোগ আছে। তার জন্য কাউকে দলবাদ পাল্টাতে হুম হয় না। আর বরং প্রতিকূলে যদি সত্যি কোনো বক্তব্য, বা প্রতিকূল বলে বলছে যে কোনো কারো যদি সত্যি কোনো বক্তব্য থাকতো পার্টির বেটারমেন্টের জন্য, এবং সে যদি পার্টির মধ্যে সেটাকে বলতো, তাই নিয়ে লড়াই করতো, তাহলে বক্তব্যগুলোরও গ্রহণযোগ্যতা বাড়তো। হুম কিন্তু কেউ যদি মানে এই কোনো কথাগুলোকে না নিজের অন্য কোনো দলে যাওয়ার অজুহাত বা জাস্টিফিকেশন হিসেবে ব্যবহার করে, তখন বোঝাই যায় যে এগুলোর মধ্যে কোনো অন্তঃসার নেই। যেমন সেলিম দাকে গব্বর সিং বলেছে, নিঃসন্দেহে। ঠিক আছে, ওগুলো ওর 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 দেখো, ও এখন যে যাদের সাথে মিশছে গত 2 মাস ধরে ব্যবহার করছে, সেই তারা স্ক্রিপ্টে যেগুলো লিখে দিয়েছে, যা বলতে হুম বলেছে তাই বলছে। এগুলো তো হিজ মাস্টার্স ভয়েস। 2 মাস ধরে তো মিশছে, এবার 2 মাস তো তোমরাও তো সময় পেয়েছিলে দাদা কোথাও গিয়ে। কে জানতো যে হুম তুমি আমার এখানে আসার আগে কার সাথে দেখা করে এসছো? আমি জানি নাকি? আমি তোমার সাথে বছর আগে কার সাথে দেখা করেছি তুমি জানো? আর তাছাড়া দেখো, পার্টিতে তো এটা কোনো চোর পুলিশের সম্পর্ক নয়, কোনো পার্টিতেই। এটা মমতা ব্যানার্জির কাজ নাকি যে ওনার দলের সব লোকের উপর নজরদারি করবেন, যে কে হুম সিপিএম এর সাথে সেটিং করছে, কে বিজেপির সাথে করছে? right, এটা কি শুভঙ্কর দার কাজ নাকি যে উনি ওনার দলের সবার উপর নজরদারি করবেন, কে অন্য দলে সেটিং করছে? এটা কি হুম শ্রমিক ভট্টাচার্যের কাজ, শ্রমিকদার কাজ এটা যে উনি ওনার দলে এই জাসুসি করে বেড়াবেন? নাকি এটা মোহাম্মদ সেলিমের কাজ? হুম এটা একজন, আরে আমাদের কেউ তো বাধ্য করেনি কাউকে হুম কোনো রাজনীতি করতে। আমার ইচ্ছে হয়েছে আমি কমিউনিস্ট পার্টি করি, দেবাংশুর ইচ্ছা হয়েছে দেবাংশু তৃণমূল করে, তরুণ জ্যোতির ইচ্ছা হয়েছে ও বিজেপি করে। হুম এখানে তা বলে তা কাউকেই বা তার দলে তার উপর নজরদারি করতে হবে কেন? এগুলো কোনো কথা নাকি এগুলো? তাহলে কোথাও কি তোমার মনে হয় বিধানসভা নির্বাচনের আগে বামেদের এটা কিছুটা হলো ধাক্কা বা মেন্টাল একটা সেটব্যাক ক্রিয়েট আর করছে? যদি বুঝতাম যে প্রতিকূল এমন জনপ্রিয় যে ওকে দেখে লোকে কাতারে কাতারে ভোট দেয়, আমরা সব ভোট জিতে যাই,
তাহলে অবশ্যই ধাক্কা হতো। প্রতিকূল উদ্দেশ্যে বার্তা থাকবে আজকের দিনে দাঁড়িয়ে? না, ও এখন বার্তার উঠতে, আমি যে প্রতিকূলতা চিনতাম সেই প্রতিকূলের মৃত্যু হয়েছে। এখন যাকে দেখছি সে একটা তৃণমূলের পাড়ার নেতা, তার প্রতি আবার কি বার্তা থাকবে? প্রতিকূলের পরিবারের বিভিন্ন জনের কথাবার্তা একটু শুনছিলাম, তারাও খুব আবেগতাড়িত হয়ে গেছেন এবং এই সিদ্ধান্তকে কোথাও গিয়ে তারাও ওয়েলকাম করতে পারছেন না। স্বাভাবিক সেটা। কোথাও গিয়ে এই বৃহত্তর পরিবারের সদস্য তো তোমরা কি বিষয়টা খোলা মনে মেনে নিতে পেরেছো এখনো অব্দি? না, খারাপ লেগেছে। কেউ মানে খারাপ তো লেগেইছে। যার সাথে একদিন ধরে আছি, একটা এতদিনের একটা সম্পর্ক, এত লড়াই, আমি বারবার করে বলছি এত কিছুর পরেও যে প্রতিকূল যে লড়াইটা করেছে একটা সময় সে তো মিথ্যে নয়। সুতরাং সেটা কেউ পাল্টালে তার কেমন লাগবে? বাট ঠিক আছে এখন, কিন্তু এগুলো হয় কখনো, মানে এগুলো মানে ঠিক আছে, আমি বলছি এটা এমন গুরুত্বপূর্ণ নয় যে তার জন্য আমাদের মাথায় আকাশ ভেঙে পড়লো কিছু। সবসময় চাই যে একজন কমরেড সে থাক। তুমি দেখবে আমাদের বলে না, কোনো দলে তুমি ভাবতে পারো যে কেউ তার দলের, আজ যদি মমতা ব্যানার্জিকে তৃণমূলের কেউ বলতো যে মমতা ব্যানার্জি গব্বর সিং বা কিছু একটা, তার তৃণমূল তার বাড়ি ভাঙচুর করতো, বাড়িতে আগুন লাগিয়ে দিত। আজকে বিজেপিতে মোদীকে এরম কোনো কথা বলে কি, অমিত শাহকে এরম কোনো কথা বলে কি, কাউকে এরম কোনো কথা বলে কেউ দলে থাকতে পারতো? প্রতিকূল এরকম কথা বলার পরে ওকে পার্টি এক্সপেল করেনি। এটা অন্য কারোর কাছে হতো, ও ও মানে একজন পার্টির একজন তরুণ একজন সদস্য বা নেতা বলেই এই স্তর, যে কমিউনিস্ট পার্টির ইস্পাত দৃঢ় সাংগঠনিক বাঁধনের উদাহরণ দেওয়া হয়, হ্যাঁ, সেই পার্টিতে একটা লেনিনিস্ট স্ট্রাকচারে যে পার্টি চলে, এইরকম একটা কথা বলার পরেও পার্টি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কেননা একটা ইয়ে যে ঠিক আছে, একটা কম বয়সী ছেলে যদি শুধরে যায়, সুতরাং যাই হোক, এই স্নেহটা তো ও অস্বীকার করতে পারবে না। ও পারলেও সেটা সবাই দেখতে পাচ্ছেন যে পার্টি ওকে কোন চোখে দেখেছে আর ও রাজনীতিকে কোন চোখে দেখেছে। কিন্তু আমি বলছি এই ক্রাইসিসটা না শুধুমাত্র একজন কোনো ব্যক্তির ক্রাইসিস নয়, এইটা না একটা মানে পলিটিক্যাল সিস্টেমের ক্রাইসিস এটা। আমি আর একজন কাউকে বলছিলাম, একটা ইন্টারভিউতে বলছিলাম, আজকে মনে করো, ধরো আমি তোমার উদাহরণ দিচ্ছি, ওই দেবাংশু একবার বলেছিল যে আমি দিদির চৌকাঠে শুয়ে থাকবো, এখন যারা দল ছেড়ে চলে যাচ্ছে যদি আবার ফিরতে চায় আমি দিদির চৌকাঠে শুয়ে থাকবো, তো দলে ঢুকতে দেবো না। তারপর থেকে এমন হলো, বিধানসভা ভোটটা হয়ে গেল, একটা করে লোক যারা তৃণমূল ছেড়ে গেছিল তারা তৃণমূলে ফিরে, আর দেবাংশু মন্দিরের ঘন্টা হয়ে গেছে, এখন ওকে নিয়ে সবাই মিম বানায়, ট্রোল করে, খিল্ডি করে, সবকিছু করে, ওর নাম হয়ে গেছে চৌকাঠ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি তোমাকে বলছি, দেবাংশু আমার রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু আমি বলছি দেবাংশুর কথাটা ভুলটা কোথায় ছিল। মানে আমি বলছি যে ও যে কথা বলেছিল এটা তো খালি ওর একার কথা নয়, যে কোনো কর্মী যে সৎভাবে নিজের দলকে করে, প্রত্যেকের তো বক্তব্য এটাই হবে যে ভাই আমার খারাপ সময় দলকে তুমি ছেড়ে যাচ্ছ, আমরা খারাপ সময়, আমি জিতবো কি হারবো জানি না, কিন্তু আমি দলের প্রতি সৎ থাকছি। এবার ভালো সময় তুমি আমার সুখের বাইরে হয়ে উড়ে আসবে, তখন তোমাকে দলে ঢুকতে দেওয়া হবে না। ওর কথার মধ্যে তো কোনো অন্যায় নেই। হ্যাঁ, এটা তো একটা ব্যক্তি দেবাংশু বা ব্যক্তি তৃণমূলের কথা না, যে কোনো দল করে সৎভাবে, যে এটা তারই কথা। আমি দেখো শুভঙ্কর সরকার উনি সিদ্ধান্ত নিয়েছেন যে পশ্চিমবাংলায় বাম কংগ্রেস জোটকে উনি রাখবেন না, ওরা একটা তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী মঞ্চকে ভেঙেছেন সবকিছু, কিন্তু তা সত্ত্বেও আমি তোমায় বলছি শুভঙ্কর সরকারের প্রতি আমার খুব দৃঢ় সম্মান আছে একটা কারণে, যেটা আমার অধীর চৌধুরীর প্রতিও রয়েছে, যেটা আমার অমিতাভ চক্রবর্তীর প্রতিও রয়েছে কংগ্রেসের, যে তারা আজ যাই করুন জীবনে কখনো দল ছেড়ে যাননি। মানে অধীর চৌধুরী তাও 5 বার এমপি হয়েছেন, অনেক দায়িত্ব পেয়েছেন সবকিছু, কিন্তু শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তীরা কোনোদিন একটা কাউন্সিলর পর্যন্ত হননি। কিন্তু ওনারা ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলেন শুভঙ্কর দা এক সময়, অমিতাভ দা একটা সময় উনি যুব কংগ্রেসের দীর্ঘদিন সভাপতি ছিলেন। ওনাদের পায়ের কাছে বসে যারা রাজনীতি করেছে, ওনাদের নিচুতলার যারা কর্মী ছিল সেই সময় ছাত্র পরিষদ যুব কংগ্রেস, তারা এখন রাজ্যের মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে। এরাও চাইলে দলবদল করে অনেক বড় জায়গায় থাকতে পারতেন, কিন্তু এরা কখনো কংগ্রেসকে ছাড়েনি। সুতরাং আমি বলছি এই যে অনেস্টি, এইটার তো দাম রয়েছে। ধরো শ্রমিক ভট্টাচার্য আজকে এমপি, বিজেপি রাজ্য সভাপতি, কিন্তু একটা সময় যখন বিজেপি 2% 3% ভোট পেত, তখনও শ্রমিক ভট্টাচার্য ছাত্র জীবন শেষ করে সে বিজেপির হোল টাইমার হয়েছে, যে পশ্চিমবাংলায় বিজেপি 2% ভোট পায়, আমি সেই পার্টিটাই করবো সারা জীবন। হ্যাঁ, 40 বছর ধরে আর কোনো দল করেনি। আমি বলছি এটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু এটা তারা পলিটিক্যাল অনেস্টি। আমি বলছি সেই শ্রমিক ভট্টাচার্যকে কি তোমার আজকে মনে করো শুভঙ্কর সরকার, তারা আমার রাজনৈতিকভাবে অন্য দলের হলেও তাদেরকে আমি যে চোখে দেখবো, আমি কোনোদিন শঙ্কর ঘোষকে কি, খগেন মুর্মুকে কি, শুভেন্দু অধিকারীকে কখনো আমি সেই চোখে দেখতে পারবো কখনো? সুতরাং এই ক্রাইসিসটা না খালি একটা দল, এটা পলিটিক্যাল কালচারের ক্রাইসিস। ব্যাপারটা এরকম হয়ে গেল, এই ন্যায্য কথাটা বলে দেবাংশু খোরাক হয়ে গেল লোকের কাছে, আর যারা সুখের পায়রা হয়ে তৃণমূলে উড়ে গেল তারা কেউ আজকে রাজ্যের মন্ত্রী, কেউ
রাইট। এমপি, তাই না? আমি এটাই বলছি। না, আমার একটা ইন্টারভিউতে দীপশিতা ধর বলেছেন যে ওনার মেম্বারশিপ কবে রিনিউ হয়েছে কি হয়নি সে খবর যখন বাইরে চলে আসে তখন উনি মনে করছেন এটা একটা ষড়যন্ত্র। হতেই পারে দীপশিতা সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করার জন্য হয়তো কেউ এই খবর রটিয়েছে। কিন্তু এই এই ধরনের তথ্য বাইরে চলে আসে, এটা কনসার্নিং ইস্যু নিঃসন্দেহে তোমাদের। সে তো এখন যে গতকাল অব্দি দলে ছিল সে তো দলের সব তথ্যই জানে। আর রিনিউয়াল দীপশিতার হয়নি, আমারও এবছর এখনো রিনিউয়াল করা হয়নি। 31শে মাস অব্দি সময় আছে, তার মধ্যে করে নেবো। তার মানে এই নয় যে আমি অন্য কোনো দলে যাচ্ছি। আমাদের শেষ একটা প্রশ্ন থাকবে, বিধানসভা নির্বাচন আসছে, জোট নিয়ে অনেক বিতর্ক হলো, কংগ্রেস আলাদা লড়ার সিদ্ধান্ত নিল, তারপরে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক নিয়ে একটা বিতর্ক হলো, কংগ্রেস আইএসএফ, বাম আইএসএফ, অনেক রকম বিতর্কিত পর্যায়ে এখন বামফ্রন্ট দাঁড়িয়ে আছে, তার মধ্যে প্রতিকুর রহমান ইনসিডেন্ট। বিধানসভা নির্বাচনের আগে একটু কি অস্বস্তি তোমাদের হচ্ছে কোথাও গিয়ে? দেখো, বিধানসভার আগে হোক বিধানসভার পরে হোক, দলবদলের কালচার একটা সামাজিক অস্বস্তি এবং হওয়া উচিত। তার বাইরে এইটার কোনো দুয়ানা মূল্য আছে বলে কেউ এটা মনে করে না। শোনো, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো বলে ডায়মন্ড হারবারে প্রার্থী হয়েছেন। আর প্রতিকুর কোনো বড় নেতা নেত্রীর পরিবারের কেউ না হয়ে একটা সাধারণ পরিবারের ছেলে, সে কমিউনিস্ট পার্টির একজন কর্মী বলে ডায়মন্ড হারবারে প্রার্থী হয়েছিল। কেমন? সুতরাং একটা প্রতিকূল গেলে এরকম 100টা প্রতিকূল লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হবে কমিউনিস্ট পার্টিতে। সেই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু এই যে ক্রাইসিস, এই যে একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে এই যে একটা ধান্দাবাজি এস্টাবলিশড হয়ে গেছে, সেইটা কিন্তু একটা সামাজিক সংকট, এটা একটা। আর দেখো, এই একটা কথা আমি এর আগে বহুবার বলেছি, বহু ক্ষেত্রে এই কথাটা আমি বলেছি বলে অনেক সময় আমার উল্টো দিকে যারা ছিলেন তারা ব্যঙ্গও করেছেন, পরবর্তীকালে তারা ঢোক গিলেছেন। আমি আবার বলছি, ভাই শোনো, সিপিএম এর খারাপ সময় যে সিপিএম থাকে না, সে তৃণমূলের খারাপ সময় তৃণমূলেও থাকবে না। দাদা, প্রতিকুর রহমানের সমর্থনে অনেক বাম তরুণ যুবকরাও বা যুবতীরাও ফেসবুকে একটু পোস্ট করছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন। বামপন্থী আছে ততদিন পর্যন্ত করবে নাই বা কেন? মানে প্রতিকুরের যে যুক্তিগুলো, যে কথাগুলো ওরা বলেছিল, তার এগুলোকে কিছুটা সমর্থনও করেছিল। তার মানে কি বিশ্বাস করেছিল, তারা মনে করেছিলেন যে প্রতিকুর বা প্রতিকুর দা বা প্রতিকুর ভাই তার মানে এই কথাগুলো বলছেন এই সমস্যাগুলো আছে বলে। তাও নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন যে প্রতিকুরের কাছে ওগুলো অজুহাত ছিল। যতদিন কেউ আমার দলে আছে ততদিন পর্যন্ত তাকে আমি ভরসা করবো, এটাই তো স্বাভাবিক। আমাকে গতকাল অব্দি যখন মিডিয়া জিজ্ঞেস করেছে, আমি বলেছি যে না, প্রতিকুর রাজ্যাই করুক, অন্য কোনো দলে যাবে আমি এটাই মন থেকে মানতে চাইছি না, আমি মানতে চাই না। আমি যে প্রতিকুর কাছে নিয়ে আমার মনে হয় না সেটা করবে বলে, আমিও তো ভুল প্রমাণিত হয়েছি। তুমি তো ব্যক্তিগত স্তরে ফোন করেছিলে, ওনাকে ধরেনি, এরকম একটা খবর। তারপর আবার একবার পরে ওই আবার কল ব্যাক করেছিল। মোহাম্মদ সেলিম ফোনই করেননি, এরকম একটা অভিযোগ। একেবারেই বাজে কথা এটা। সেলিমদা ফোন করেছিলেন? সেলিমদা করেছিলেন, তার আগে কথাও হয়েছিল বলে আমি যতদূর জানি, অনেকেই করেছিল। সুলন্দার ফোন বহুবার ধরেনি। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। তাহলে পুরো বিষয়টা কিছুটা মিথ্যা কথার আশ্রয় নিয়েছে বলছো তুমি? আমি দেখো, একটা কথাই তো বললাম, দল যখন কেউ পাল্টানোর থাকে তখন সেই এসবই বলে, এগুলো নতুন কোনো কথা নয়। তুমি কতটা আশাবাদী যে গ্রাউন্ড লেভেলে এর কোনো এফেক্ট পড়বে না? কোনোদিন আজ অব্দি পড়েছে? আজ অব্দি মানে আমি বলছি যে দেখো, আমরা রাজনৈতিকভাবে মানুষ গ্রহণ করেছেন যখন আমরা জিতেছি, যখন গ্রহণ করেননি তখন হেরেছি। যদি আবার কালকে যদি গ্রহণ করবেন যখন, তখন আমরা আবার কালকে জিতবো, সেটা অন্য কথা। কিন্তু কোনো একজন নেতা দল বদল করেছে বলে হচ্ছে বামপন্থীদের তুমি দেখাতে পারবে যে একটা লোক দল বদল করেছে, সে তার পাশের লোককে নিয়ে যেতে পেরেছে? তুমি তো আমার জানা নেই, তুমি তো নিজে বললে যে ওর পরিবারও নাকি। সুতরাং কোনোদিন আজ অব্দি হয়েছে? আমাদের তৃণমূল বিজেপির মতো পার্টি নয়, ইভেন আমাদের কংগ্রেসের মতো দল নয় যে যেখানে কোনো একজন চলে গেলে সঙ্গে 10টা নিয়ে যায়। আমাদের পার্টিতে কেউ কারো লোক নয়, আমাদের পার্টিতে সবাই পার্টির লোক। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ শতরূপদা। অচেনা আত্মবিশ্বাস ঝরে ঝরে পড়ছে, পরিষ্কার বললো বিধানসভা নির্বাচনে এর কোনো এফেক্ট পড়বে না। প্রতিকুর রহমান বামেদের নেতা ছিল, কিন্তু তৃণমূলে সেই উৎকর্ষতায় পৌঁছাতে নিঃসন্দেহে সময় লাগবে, তা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। তবে এই দলবদল বঙ্গ রাজনীতিতে নিঃসন্দেহে আলোড়ন ফেলে দিয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। অসংখ্য ধন্যবাদ শতরূপ ঘোষ। ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।